একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে এই ভিডিও দেখছো, নিরাপদে আছো, সুস্থ আছো, এটি কামনা করি। এবং সেই সাথে তোমাদের লেখাপড়া নিয়মিত চালিয়ে যাচ্ছ, এটি আমরা তোমাদের নির্দেশনা দিচ্ছি। যে এই দীর্ঘ সময় এই স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে তোমাদের হয়তো মানসিক কিছু ক্ষতি তোমাদের হয়ে যাচ্ছে, লেখাপড়া তো ক্ষতি হচ্ছেই, কিন্তু মনোবল যদি ঠিক থাকে, আশা করি তোমরা সবাই এই দুর্যোগকে আমরা একসাথে কাটিয়ে উঠব এবং আবারও আমাদের সেই সুস্থ সুন্দর জীবনে আমরা ফিরে যাব, আমাদের কর্মময় জীবনে আমরা আবার ফিরে যাব, এটি আশাবাদ ব্যক্ত করি। তো তার আগ পর্যন্ত তোমরা এই অনলাইন ক্লাসে নিয়মিত থাকবে এবং নিয়মিত এই পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং লেখাপড়াকে নিয়োজিত রাখবে। এবং অবশ্যই আরেকটি যে জিনিসটি আমরা ইদানিং খেয়াল করছি, যে পত্রপত্রিকায় কিংবা ফেসবুকে, সেটি হচ্ছে যে অনলাইন গেম। এই অনলাইন গেমটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে যে মাত্রার বাইরে যাতে চলে না যায়, সীমা যাতে লঙ্ঘিত না হয়, অভিভাবক যাতে কষ্ট না পায়, এবং সর্বোপরি হচ্ছে যে নিজেকেই যেন বিলীন না করে ফেলো। এই সার্বিকভাবে তোমরা যাতে ক্ষতিগ্রস্ত না হও, অবশ্যই অনলাইন গেমের এই আসক্তি থেকে তোমরা বের হবে। এবং প্রকৃত অর্থে তোমাদের হাতে যে ডিভাইসগুলো দেওয়া হয়েছে, তোমাদের অভিভাবকরা তোমাদেরকে হয়তো অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে বা স্মার্টফোন কিনে দিয়েছে, সেগুলোকে যথাযথভাবে ব্যবহার করবে। অবশ্যই এই আমরা ইন্টারনেটের যে কানেকশন এমবি বা যাই তুমি কিনো না কেন, সেটি যাতে যথাযথভাবে ব্যবহার করে এবং এর অপব্যবহার না করো, সেদিক থেকে তুমি সচেতন থাকবে। তা আমরা শুধুমাত্র তোমাদেরকে কিছু নির্দেশনা দিতে পারি, কিন্তু শোনা বা না শোনা সেটি কিন্তু তোমাদের বিষয়। নিজেকে প্রস্তুত করার বিষয়টি তোমাকে অনুধাবন করতে হবে, যে আগামীর পথ চলা তোমার সুন্দর হোক, মসৃণ হোক, এটি কামনা করে আজকের নিয়মিত ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে যে বিষয়টি একটি যারা আসলে নতুন জাবেদা শিখছো তাদের জন্য আসলে আজকের এই লেকচারটা একদমই ইনিশিয়াল কিছু জাবেদা কীভাবে করবো আমরা সেই বিষয়ে একটু দেখাবো। আমি আজকে যে বিষয়টা দেখতে চাই, যারা ক্রয় সংক্রান্ত জাবেদা শিখছো কিংবা নতুন জাবেদা শিখছো তাদের জন্য, বা পুরাতন যারা আছো তাদেরকেও একটু বলা যে আসলে ক্রয় সংক্রান্ত যে দাখিলাগুলো আছে সেগুলাকে আমরা কীভাবে সম্পন্ন করব। তো অবশ্যই আমি আগে ছোট্ট একটা বিষয় আগে একটু দেখিয়ে নিই, এরপরে জাবেদা সংক্রান্ত বলবো। অর্থাৎ আমি এখানে যে বিষয়টি আলোচনা করতেছি সেটি হচ্ছে ডেবিট এবং ক্রেডিট। প্রথম বিষয় হচ্ছে যে আমি আগে ডেবিটের অংশটা নিয়ে আলোচনা করতে চাই। যে প্রথম কথা হচ্ছে যে আমরা যদি ক্রয় করি, অর্থাৎ যদি যে কোনো জিনিস বা বস্তু যদি আমরা ক্রয় করি, সেই ক্ষেত্রে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে নিই। যে এর কিন্তু ব্যতিক্রম ঘটবে না। আরেকটি বিষয় হচ্ছে যে আমি যখন এটা ডেবিট ক্রেডিট করব, অবশ্যই তার ব্যতিক্রম ঘটবে না। এই কথাটি ধরেই তোমাদেরকে এই জাবেদাটা শেখা ভালো, যে জাবেদাটা করতে তোমাদের জন্য সুবিধা হবে। যে সেটা হচ্ছে যে প্রথমেই যেটি দেখাই সেটি হচ্ছে যে আমরা কি বলেছি, যে ক্রয়কে আমরা সংগঠিত হওয়ার বিষয়গুলো বা সেটা পরে যে কীভাবে সংগঠিত হয়, আমরা সমস্ত যে বিজনেসের যে সমস্ত বস্তুগুলো ক্রয় করা হয় সেটি দুইটা ভাগে আমরা ভাগ করি। সেই দুইটা ভাগটা একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছ কি না তোমরা? দেখতে না পারলেও অসুবিধা না, আমি মুখে বলে দিচ্ছি কি কি লিখেছি, বা ক্যামেরাটা যখন সামনে আনবো তখন দেখতে পাবে। এটা প্রথম বিষয়টা হচ্ছে যে ব্যবসায়িক পণ্য, আর এটা হচ্ছে ব্যবহারিক বা ব্যবহারজনিত পণ্য। এই ব্যবসায়িক পণ্য এবং ব্যবহারজনিত পণ্য, এই দুইটা পণ্যের পার্থক্য কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে। প্রথম বিষয় হচ্ছে এটি। তো আমরা প্রথমে এটা আলোচনা করি যে ব্যবসায়িক পণ্য আমরা কাকে বলি। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায় প্রতিষ্ঠান যে সমস্ত
পণ্য ক্রয় করে থাকে বা দ্রব্য ক্রয় করে থাকে সেগুলাকে আমরা ব্যবসায়িক পণ্য বলি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি অর্থাৎ পুনরায় বিক্রয়ের মাধ্যমে ক্রয় করলাম এবং সেটি আমি বিক্রি করে দিব এবং মুনাফা অর্জন করব, তাহলে সেই পণ্যগুলোকে আমরা বলছি ব্যবসায়িক পণ্য। এখন এই ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে আমরা কি ধরনের হিসাব ব্যবহার করি, অর্থাৎ জাবেদা যখন করি তখন সেই হিসাবটার নাম আমরা কি দিই? সেইটার নাম আমরা দিই ক্রয় হিসাব। খেয়াল করো যে আমরা প্রথমে ব্যবসায়িক পণ্যটাকে ভাগ করলাম, এরপরে সেটার হিসাবের নামটা আমরা কি দিচ্ছি, সেটাকে বলছি ক্রয় হিসাব। এখন আসি ব্যবসায়িক এই যে ব্যবহারজনিত যে পণ্যগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে আমি কয়েকটা এক্সাম্পল দিব, মানে যেগুলো আমরা সচরাচর পেয়ে থাকি, সেইখানেই আমরা কি কি ধরনের হিসাবের নামগুলো ব্যবহার করি। এইখানে যদি পাশ থেকে দেখাই, একটা হচ্ছে আসবাবপত্র, আসবাবপত্র আগে বলে রেখি এগুলো প্রত্যেকটা শেষে একটি হিসাব শব্দ রয়েছে। আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব, মেশিন হিসাব, দালান কোঠা হিসাব, অন্যান্য হিসাব। এই অন্যান্যর মধ্যে যদি আরো কিছু থাকে, যেমন ধরো যদি ভূমি ক্রয় করা হয় বা যে কোনো ধরনের ক্রয়, অর্থাৎ এই মানে এটা এক্সাম্পল হিসেবে আগে বলেছি যে এইগুলা হচ্ছে এক্সাম্পল হিসেবে, অর্থাৎ আসবাবপত্র হিসাব, মেশিন হিসাব, দালানকোঠা হিসাব, আরও থাকতে পারে, মুখে বলে দিই। যেমন মণিহারি ক্রয় থাকতে পারে বা সাপ্লাইস ক্রয় থাকতে পারে। তো এই ধরনের যাই ক্রয় থাকুক যেগুলো ব্যবসা ব্যবহার করে সেগুলাকে আমরা এই ধরো অন্যান্য মধ্যে ফেলে দিলাম, সেই নামটাই আমরা ব্যবহার করব। এক্সাম্পল হিসেবে যেমন দেখলাম এখানে আসবাবপত্র হিসাব, মেশিন হিসাব, দালানকোঠা হিসাব, এখানে অন্যান্য বলতে মণিহারি হিসাব বা সাপ্লাইজ হিসাব বা ভূমি হিসাব, এরকম যতগুলো নাম থাকবে, এখানে অনেক দেওয়া যাবে, এই কারণে এক্সাম্পল হিসেবে কয়েকটা দিলাম। তাহলে আমরা যখন ক্রয় করি তাহলে এই হিসাবগুলাকে আমরা কি করি, এই ক্রয়টা যে সংগঠিত হচ্ছে এর মধ্যে আমরা প্রথমেই দেখব যে লেনদেনটি দেওয়া আছে সেটি ব্যবসায়িক না ব্যবহারজনিত। ব্যবসায়িক হলে অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে তুমি কিভাবে বুঝবে সেটা আমি পরে আসতেছি, যে কি করে বুঝবো আমি সেটি ব্যবসায়িক পণ্য। যেমন এই ধরনের সম্পদের নাম যদি উল্লেখ না থাকে এবং সরাসরি যদি ব্যবহারজনিত কিংবা এই ধরনের নাম না থাকে, যেমন ধরো অনেক সময় বলা থাকে পণ্য ক্রয় করা হলো ব্যবহারজনিত কারণে, তো পণ্য ক্রয় যদি ব্যবহারজনিত কারণে কিনে সেটা কিন্তু খরচ হিসেবে বিবেচনা করতে হয়। আরেকটা হচ্ছে সাধারণত এই ধরনের লেনদেনগুলো তোমরা খুব রেয়ার, যে পণ্য ক্রয় করে সেটি ব্যবহার করা হয়েছে, সেটা রেয়ার। এটা সাধারণত যদি পণ্য ক্রয় থাকে সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে এটি কারবারের উদ্দেশ্যে বা মানে বিক্রয়ের উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে সেটি ক্রয় করা হয়েছে, এটাই ধরে নেওয়া হয়। আর সম্পদের বেলায় এগুলো লেখা থাকে, যে আসবাবপত্র ক্রয় করা হলো, ভূমি ক্রয় করা হলো, দালানকোঠা ক্রয় করা হলো, এগুলো নাম থাকে, এই নাম দেখলে আমরা অনেক সময় চিনে ফেলি যে সেটা ব্যবহারের উদ্দেশ্যে। আর যদি নাম না থাকে সেটা তাহলে ওই বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সেটা ক্রয় করা হয়। এখন আসি যে তাহলে এটা গেল হচ্ছে ক্রয়ের যে ডেবিটের যে অংশটা, এটাকে আমরা এইভাবে বলতেছি যে এটা আমরা ডেবিট করতে পারি। এখন এই লেনদেনটা কিভাবে সংগঠিত হয়, তো লেনদেনটা সংগঠিত হওয়ার বেলায় এইটা হোক বা এইটা হোক, সেটা হোয়াট এভার এলস যেটা হোক, যে সেই ক্ষেত্রে লেনদেনগুলা দুইটাভাবে সংগঠিত হতে পারে। একটি হচ্ছে মূল্য পরিশোধ আমরা করতে পারি, আরেকটা হলো মূল্য পরিশোধ না করে, অর্থাৎ বাকি যদি আমরা রেখে দিই বা ধার যদি আমরা রেখে দিই, সেইভাবেও আমরা করতে পারি। তো এখান থেকে যদি আমরা দেখি যে সংগঠনটা কিভাবে হয়,
সংগঠন, অর্থাৎ লেনদেনটা কিভাবে সংগঠিত হচ্ছে। তো প্রথম বিষয় হচ্ছে যে লেনদেনটা অনেকভাবে সংগঠিত হতে পারে। একটি হচ্ছে নগদে, অর্থাৎ আমি যদি মূল্য পরিশোধ করি, আরেকটা হচ্ছে বাকিতে বা ধারে। এই ক্ষেত্রে দেখো, এখানে আমি অনেকটা লম্বা আকারে দেখালাম যে কিভাবে সংগঠিত হয়। একটা হচ্ছে নগদ অর্থ যদি আমরা পরিশোধ করি, নগদ, আমরা এটা করতে পারি চেক মারফত। চেক। আরেকটা হতে পারে ধারে, ধারে বা বাকিতে। আরেকটা হতে পারে বিনিময়। বিনিময়, একটা সম্পদের বিনিময়ে আরেকটা সম্পদ তুমি গ্রহণ করতে পারো। তুমি ভূমি দিয়ে দিলে কলকবজা পেলে, অথবা শেয়ার দিয়ে দিলে তুমি শেয়ারে মালিকানা তৈরি করে দিলে, এদিকে সম্পদ চলে গেল, সেটাও হতে পারে। অথবা সম্পদ আমি গ্রহণ করলাম, আরেকটা মালিকানা দিয়ে দিলাম, সেইভাবে মূলধন বৃদ্ধি পেতে পারে। তো যাই হোক, এটা আমাদের আপাতত এত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমরা দেখো এখানে এই হিসাবগুলাকে আমরা কিভাবে ব্যবহার করি। প্রথম কথা হচ্ছে, যদি নগদের লেনদেন হয় তাহলে এখানে যেমন ক্রয় হিসাব লিখেছি, এটাকে আমরা লিখি নগদান হিসাব। চেকের মারফত যদি হয় তাহলে লিখি ব্যাংক হিসাব। ধারে যদি হয় তাহলে আমরা লিখি যে প্রদেয় হিসাব। আর বিনিময়ের মাধ্যমে ঘটলে সংশ্লিষ্ট সম্পদ, যে সম্পদটা চলে যাচ্ছে সেটাকে। এই অংশটা হচ্ছে ডেবিটের, এই প্রথম অংশটা, এটা হচ্ছে লেনদেনের সংগঠন। সংগঠিত কিভাবে হচ্ছে, লেনদেনটা সংগঠিত হতে পারে এটা যে কোনো একটা মাধ্যমে। তাহলে এখানে আমরা হিসাবগুলোর নাম কি লিখেছি, এটার নাম লিখেছি নগদান হিসাব। চেক মারফত যদি হয় তাহলে আমরা কি লিখেছি, আমরা লিখেছি ব্যাংক হিসাব। ধার হলে আমরা কি বলেছি, প্রদেয় হিসাব। বিনিময় হলে কি লিখেছি আমরা, সংশ্লিষ্ট সম্পদ বা যে সম্পদ ত্যাগ করলাম সেটা, সংশ্লিষ্ট সম্পদ হিসাব। আচ্ছা, এখন এখানে মজার বিষয়টা শিখাই যে এখান থেকে এই পর্যন্ত এই কয়টার জন্য, এইটা বা এটা হোক, এটার জন্য হবে ডেবিট, আর এই অংশটা হচ্ছে ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট। এখন এর মধ্যে তোমাকে এখানে যা যা দেখানো হলো, এর মাধ্যমেই কিন্তু আমরা সমস্ত যত ধরনের ক্রয় সংক্রান্ত জাবেদা রয়েছে সেগুলো আমরা প্রত্যেকটাই কিন্তু শিখতে পারি। যেমন আমি যদি এখন বলি যে ঠিক আছে, আমি প্রথমে বললাম, আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা খুব মনোযোগ দিয়ে শোনো, তাহলে আমার মনে হয় যে এই চার্টে যদি ফেলো ডেবিট এবং ক্রেডিট, যে আজকে এইমাত্র যে এই লেকচারটি দেখছে সেও কিন্তু জাবেদা প্রস্তুত করতে পারবে। যে একদম অ্যাকাউন্টিং জানে না সেও এই জাবেদাটা প্রস্তুত করতে পারবে। যদি এখান থেকে দেখো ডেবিট এবং ক্রেডিট যে জানেও না, আজকে জাস্ট এই লেকচারটা দেখছে, সেও কিন্তু এই ডেবিট এবং ক্রেডিট কিন্তু ফেলে দিতে পারবে। তো ঠিক আছে, আমি একটু এক্সাম্পল দিই। ধরো আমি প্রথমে বললাম যে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এখানে কিন্তু আমি বলিনি যে সম্পদ ক্রয় করা হয়েছে, কারণ একটু আগে একটি বিষয় বলেছি। এখন এই লেনদেনটা কি নগদে, আমি কি বলেছি আবার একটু খেয়াল করো, 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তো প্রশ্নে যদি কিছু জিনিস ধরে নিতে হয়, সেই ধরে নেওয়াটাও এখন শিখিয়ে দিচ্ছি যে ক্রয়ের ক্ষেত্রে যদি মূল্য পরিশোধ সংক্রান্ত যদি কোনো বিষয় লেখা না থাকে, অর্থাৎ এই যে মূল্যটা কীভাবে পরিশোধিত হচ্ছে সেই সংক্রান্ত যদি লেখা না থাকে, আমাদের নগদ ধরে নিতে হবে। এখন যে লেনদেনটা দিয়েছে আমি কিন্তু লিখছি না, তোমরা কিন্তু একটা একটা করে সঙ্গে সঙ্গে লিখে নাও যে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এখানে নগদ শব্দ উল্লেখ নাই, এখানে বাকি শব্দও কিন্তু উল্লেখ নাই। উল্লেখ যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা ধরে নিব প্রথমটা নগদ। তাহলে আমরা কী ক্রয় করছি, ব্যবহারজনিত পণ্যে আগে বলেছি নাম থাকে, আর ব্যবহারজনিত পণ্য না হলে কিন্তু আমাদের শুধু পণ্য বা ক্রয় করা হয়েছে সেটি লেখা থাকে। তাহলে আমরা এখানে জাবেদাটা কী করছি, যে এক্সাম্পলটা দিলাম 10,000 টাকা পণ্য ক্রয় করা হলো, এই ধরনটা ধরে নিতে হবে যেটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে বা ব্যবসায়িক পণ্য এটা। তাহলে ক্রয় ডেবিট,
আমি প্রথমে এখান থেকে ক্রয় বুঝলাম, কোন এদিকে চলে আসলাম, যেহেতু এখানে সম্পদের নাম নাই, তাহলে এখানে এসে আমরা বলতেছি ক্রয় হিসাব ডেবিট। আর ক্রেডিট কাকে করব? ক্রেডিট তাহলে আমরা একটু ধরে নিছি যেটা নগদে, নগদ বাকি শব্দ না থাকে নগদ ধরে নিতে হয়, তাহলে নগদ হিসাব ক্রেডিট 10,000। আমরা জানি যে যে পরিমাণ টাকার জন্য আমরা ডেবিট করি সম পরিমাণ টাকার জন্য আমরা ক্রেডিট করি। তাহলে এইটা অনুযায়ী আমরা কিন্তু এখন জাবেদা করে ফেলতে পারি যে ক্রয় ডেবিট আর নগদান ক্রেডিট, এর ব্যতিক্রম হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আচ্ছা, এবার দ্বিতীয় এক্সাম্পলটা দিই। 10,000 টাকার পণ্য ধামরাই ট্রেডার্সের নিকট থেকে ক্রয় করা হলো। দেখো এখানে একটা নাম ব্যবহার করা হয়েছে, কার নাম? ধামরাই ট্রেডার্স। তো এই যে যখন নগদ বা বাকি কোনো শব্দ উল্লেখ থাকে না, কিন্তু কোনো ব্যক্তিবাচক হিসাবে নাম উল্লেখ থাকে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, তখন এটি ধরে নিতে হয় যে বাকিতে সংগঠিত হয়েছে। তাহলে প্রথম বিষয় হলো আবারও পণ্য বলেছি যে এখানে তার মানে ক্রয় ডেবিট, আর যেহেতু ধার এখানে চলে আসছে তাহলে বাকিতে আমরা কিনেছি, মূল্য পরিশোধ করি নাই, আর নগদও উল্লেখ নাই, বাকিও নেই, কিন্তু প্রতিষ্ঠানের নাম আছে একটা, কার কাছ থেকে কিনেছি, তাহলে সেক্ষেত্রে ধারে ধরে নিতে হবে। তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট আমরা ব্যাখ্যার মধ্যে অথবা এখানেই আমরা ম্যাট্রিকে হয়তো তোমরা শিখেছো যে ব্র্যাকেটের ভিতরে নামটা থাকে, কিন্তু ইন্টারে আমরা ড্যাশ চিহ্ন দিয়ে আমরা লেখার চেষ্টা করি। এটা আমি আর পরে দেখা দিতে, বা ব্যাখ্যার ভিতরে তুমি বলতে পারো যে ধামরাই ট্রেডার্সের নিকট থেকে ধারে পণ্য ক্রয় করা হলো, ব্যাখ্যার মধ্যে দিতে হবে। তবে আধুনিক পদ্ধতিতে চাবেদার মধ্যেই ওই ক্রেডিটের ওখানে প্রদেয় হিসাব ড্যাশ দিয়ে ওই ধামরাই স্টোরের নামটা লেখা হয়ে থাকে। এইটা গেল আরেকটা এক্সাম্পল। এখন একসাথে দেখি আমরা যে যৌগিক লেনদেন যদি সৃষ্টি করি, যে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এর মধ্যে 2,000 টাকার চেক ও 3,000 টাকার নগদে পরিশোধ করা হলো। খেয়াল করো, পণ্য কিনেছি 10,000 টাকার, কিন্তু এর মধ্যে আমরা 2,000 টাকার একটা চেক দিয়েছি, 3,000 টাকা নগদ দিয়েছি, তাহলে 5,000 টাকা পরিশোধ করলাম, আর 5,000 টাকা কিন্তু পরিশোধ আমরা করিনি। তাহলে দেখো কী হবে, ক্রয় ডেবিট, আবারও আমরা সেই ব্যবসায় কোনো, কারণ আমি কোনো নাম বলি নাই, তাহলে ব্যবসায়িক পণ্যে যদি হয় তাহলে ক্রয় ডেবিট। আর ক্রেডিট কে কে হচ্ছে দেখো, নগদান ক্রেডিট। এই সিরিয়ালটা একটু মেনটেন করার চেষ্টা করবে। আমরা ওই নগদটা আগেই লিখি, নগদান ক্রেডিট 3,000, চেক মানে ব্যাংক হিসাব, আমরা বলে দিচ্ছি ব্যাংক হিসাব ক্রেডিট 2,000, ধার যেটা সেটার জন্য আমরা বলেছি প্রদেয় হিসাব ক্রেডিট 5,000। এখানে ব্যাখ্যাটা কীভাবে লিখবো আমরা? নিশ্চয়ই ব্যাখ্যাটা লিখবো যে নগদ, চেক ও ধারে পণ্য ক্রয় করা হলো, এইটা উল্লেখ করে দিলেই হবে। আচ্ছা, এটা যৌগিকটা বললাম। এবার আসি যে আমরা যদি ব্যবহারজনিত কোনো পণ্য কিনি তাহলে কীভাবে বুঝবো? যেমন ধরো বলা হলো যে 500 টাকা মূল্যের 2টি চেয়ার ক্রয় করা হলো, তাহলে 500 টাকা যদি এক একটা মূল্যের যদি হয়ে থাকে তাহলে 2টা চেয়ারের দাম হয় 1,000 টাকা। তো চেয়ার সাধারণত পড়বে আসবাবপত্রে, চেয়ার, টেবিল, আলমিরা বা এইরকম যে সমস্ত বস্তুগুলো আছে যেগুলো আমরা এই পণ্যের মধ্যে ফেলতে পারি, সেগুলা এখানে রেকর্ড দেওয়া হয়। তাহলে আমরা সেক্ষেত্রে বলবো যে কী করে ফেলছি? আসবাবপত্র। তাহলে আসবাবপত্র ডেবিট, আমরা আগে জানি এই উপরের অংশটা হচ্ছে ডেবিট আর নিচের অংশটা ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, অ্যান্ড ক্রেডিট কার্ডে করবো। আমরা আগেই বলেছি যে যদি নগদ বা বাকি বা ধারে এরকম কোনো শব্দ উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আমরা ধরে নেব নগদে, তাহলে নগদান ক্রেডিট। আচ্ছা, ক্রয়ের ক্ষেত্রে আরও যে জিনিসগুলো আমি তোমাদেরকে একটু বলে নিই, যে শুধু পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব লিখতে হয়, কোনো প্রকার সম্পত্তি মণিহারি ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব লেখা হয় না, পণ্য ক্রয় নগদে বা ধারে উল্লেখ না থাকলে নগদে ক্রয় ধরতে হয়, পণ্য ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে, নগদ কথাটি উল্লেখ না থাকলে বাকিতে ক্রয় ধরতে হবে। ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম অর্থাৎ বিক্রেতার নাম উল্লেখ না থাকলে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব লেখা হয়। অর্থাৎ আমি যে একটু আগে ধামরাই স্টোরের কথা বলেছি বা ধামরাই ট্রেডার্সের কথা বলেছি, এরকম যদি নাম না থাকে, ধরো বলা হলো যে 10,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হয়েছে, এক্ষেত্রে কিন্তু কোনো নাম বলিনি, সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রদেয় হিসাবটাই ব্যবহার করবে, এই কথাটা বলেছি। আর লাস্ট ওয়ান হচ্ছে যে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, কিন্তু সম্পত্তি ক্রয় করলে সংশ্লিষ্ট সম্পত্তির হিসাবকে ডেবিট করা হয়, এই কথাটা একটু খেয়াল রাখবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই তোমাদের জন্য রাখলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।